স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। কোটা আন্দোলনে হতাহতদের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিশনের আরও 2 জন বিচারককে যুক্ত করা হয়েছে। এছাড়া জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি উদ্বোধন তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আন্তর্জাতিক ও দেশীয় বাজারে নিরাপদ ও মানসম্মত মৎস্যপণ্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এজন্য বিশ্বে অর্থনৈতিক অস্থিতিশীলতা সত্ত্বেও 2023-24 অর্থ বছরে 71,477 মেট্রিক টন মৎস্যজাত পণ্য রপ্তানির মাধ্যমে 4,376 কোটি টাকা আয় করেছে দেশ। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তর আয়োজিত এবারের জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য ভরবো মাছে মোদের দেশ, গড়ব স্মার্ট বাংলাদেশ অনুষ্ঠানে মৎস্য খাতে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ 22 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে 6টি স্বর্ণ, 8টি রৌপ্য ও 8টি ব্রোঞ্জ পদক। বাংলাদেশ ধারাবাহিকভাবে 5 বছর বিশ্বে 5ম স্থান ধরে রেখেছে। 5ম স্থান 5 বছর কেন, আমরা তো আরও উপরে উঠতে চাই। কাজে এখানে যারা আমাদের বাচ্চারা আছেন তাদেরকে বলবো যে আপনারা একটু উদ্যোগ নেন, আমরা যদি আরও উপরে উঠতে পারি। আমাদের মৎস্য চাষিরা যাতে ন্যায্য মূল্য পায় সেটাও নিশ্চিত করা। তবে এখন একটা সুবিধা হয়েছে, আগে কেউ মোবাইল ফোন ব্যবহার করতো না। 96 সালে আসার পরই আমি সব ডিজিটাল সিস্টেম করি এবং মোবাইল ফোন সকালে হাতে হাতে তুলে দিই। আর এখন মোবাইল ফোনের মাধ্যমেই কোন বাজারে কত মাছের কী দাম আমাদের মৎস্য চাষিরা সেটা জানতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করার ফলে সমুদ্রেও যারা মাছ ধরেন তারাও কিন্তু সেখানে বসে যোগাযোগ করতে পারেন এবং বাজারের কী অবস্থা সে খবরটা প্রত্যন্ত অঞ্চল থেকেও নিতে পারেন এবং সমুদ্র থেকেও নিতে পারেন। সে ব্যবস্থাটাও করে দিয়েছি, যেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। বর্তমানে আমরা ইলিশ উৎপাদনে প্রথমে আমরা 1 নম্বরে আছি, তেলাপিয়া উৎপাদনে 4র্থ। তাছাড়া আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর যত অনাবাদি জমি আছে এবং যে সমস্ত জলাভূমি হেজে মজে পড়ে আছে সেগুলি পরিষ্কার করে সেখানে মাছ উৎপাদন করা। এবং এতে কিন্তু সুফল পাওয়া যায়। আমি আমার নিজের কথা বলি, আমাদের পূবের বিল এবং দাঁড়িয়ারকুল, সেখানে আমাদের কিছু সম্পত্তি রয়েছে। অনেক জমি অনাবাদি পড়েছিল প্রায় 30-40 বছর। আমি উদ্যোগ নিই, আমার বাড়ি আমার খামার, এই যে একটা প্রকল্প আমরা নিয়েছি, সেখানে একটা সমিতিও আমরা করেছি, দাঁড়িয়ারকুল সমিতি। আমি তার উপদেষ্টা হিসেবেও আছি। আমি আমার নিজের থেকে 9 বিঘা জমিও দিয়ে দিয়েছি সেখানে, এবং এই অনাবাদি জমিগুলি সমস্ত পরিষ্কার করে আবাদ করা হলো। সেখানে যেমন ধান চাষও হলো, আর যেগুলো উচ্চ জমি সেখানে তরি তরকারি, আর যেখানে জলাভূমিগুলি ছিল সেখানে মাছের চাষ। প্রথমবার আমরা 200 মনের মতো মাছ পাই। 120 মন, 10-20 মন এরকম পাওয়া গেছিল। পরবর্তীতে সেখানে প্রায় 394 মন মাছ পাওয়া গিয়েছিল। যারা ওই এলাকার জমির মালিক তাদেরকে ওটা সম্পূর্ণভাবে সমানভাবে ভাগ করে দেওয়া হয়েছে, আর আমাদের যেটুকু ভাগ সেটাও আমাদের পরিবার আমরা পেয়েছি সেইভাবেই। অর্থাৎ এই যে পড়ে থাকা একটা জায়গা, সেখান থেকে যে আমরা বিশাল অঙ্কের একটা উৎপাদন করতে পারি সেটাই কিন্তু আমি দেখাতে চেয়েছি, এবং সেটা অত্যন্ত সফলতা অর্জন করেছি বলে এটাও আমি চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে, যে কীভাবে যৌথভাবে, কারণ ছোটোখাটো অল্প অল্প জমি অনেকের আছে, তাদেরকে সবাইকে একসাথে নিয়েই, হ্যাঁ আমি নিজে কিছু সেখানে দিয়েছি, সহযোগিতা করেছি। তো এভাবে যদি আমরা প্রত্যেকটা অনাবাদি জমি চাষ করি, আর যেখানে আমাদের নদী নালা খাল বিল জলাভূমির দেশ, হাওর বাওরের দেশ, যেখানে যদি আমরা নিজেরা উদ্যোগ নিই তাহলে আমাদের তো কোনো অভাব থাকার কথাই না, বরং সেগুলি প্রক্রিয়াজাত করে আমরা বিদেশেও রপ্তানি করতে পারি। আমাদের হাওর বাওর অঞ্চল যেমন কিশোরগঞ্জ, নেত্রকোনা,
সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, এই সমস্ত অঞ্চল, বিশেষ করে সিলেট, নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ। এই কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এবং নেত্রকোনায় ইতিমধ্যে আমি মৎস্য অবতরণ কেন্দ্র করে দিয়েছি। আগে ওখানে মৎস্য অবতরণ কেন্দ্র ছিল না, সেই হাওড় অঞ্চলে সেটা আমরা করে দিয়েছি। তাতে মৎস্য চাষিরা তারা কিন্তু লাভবান হচ্ছেন এবং তাদের মাছ উৎপাদন করে রাখতে পারেন, তারপরে তারা ন্যায্য দামে বিক্রি করতে পারেন, সেই সুবিধাটাও আমরা করে দিয়েছি। চিংড়ি মাছ গবেষণার জন্য বাগেরহাটে গবেষণা ইনস্টিটিউট করে দেওয়া হয়েছে, আর চাঁদপুরে আছে ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আর অন্য মাছের গবেষণা তো হয়, কারণ চিংড়িটা আমরা বিদেশে রপ্তানি করি, কাজে সেটাকে যাতে মানসম্মত হয় এবং সেগুলি পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও আমরা করে দিয়েছি। আমাদের অর্থনীতিতে মাছের যথেষ্ট অবদান রয়েছে, কারণ আমাদের বাজেট 2008 সালে যেখানে 68,000 কোটি টাকা ছিল, এবারে আমরা বাজেট দিয়েছি 7,97,000 কোটি টাকার বাজেট। আজ থেকে সকল অফিস আদালত স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কারফিউ শিথিলের সময় বাড়ানোর পরিপ্রেক্ষিতে অফিস আদালতে স্বাভাবিক সময়সূচি পুনরায় চালু করা হচ্ছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস আদালত। আর চলতি সপ্তাহের রবিবার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আজ থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতা থামলেও ক্ষত রয়ে গেছে ব্যবসা বাণিজ্যে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সম্প্রতি কোটা আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিকাণ্ড সহ প্রাণহানিও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে কারফিউ জারি করা হয়েছে। এরপর সহিংসতা থেমেছে, কিন্তু অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যবসা করে আগের মতো মজা পাইতেছি না আমরা, আর কাস্টমার সব আছে আতঙ্কে, যে কারণে আসতে পারে না। কিছুটা ক্ষতি হয়েছে। ঢাকা শহর থাকি, ঘর ভাড়া নিয়ে হোটেলে মেসে খাই। আছে কিনি না, একে পুরো মরুভূমি। এই গ্যাঞ্জামের পর থেকে একেবারে পাবলিক আসে না ভয়ে। কারফিউ শিথিলের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, হকার্স মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকদিন দোকান বন্ধ রাখার কারণে লোকসানের হিসাব অনেকটাই বেড়েছে। আমাদের আর্থিক খরচ হয়েছে 2 লক্ষ টাকা খরচ, মানে লোকসানের মধ্যে আমরা আছি। বেচাকিনি একদমই নেই, মানে বিসমিল্লাহ হইতে অনেক কষ্ট হয়, কিন্তু দোকানের খরচ পোষায় না। আগে 20-25 হাজারটা বিক্রি করতাম, এখন 2-3 হাজারটা বিক্রি করতে হলে মনে করেন অনেক অসুবিধা হয়ে যায়। লোক না আসলে বেচাকিনি হবে কই থেকে। সহিংসতার প্রভাবে একটি বড় ধাক্কা লেগেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। তারা বলেন, এই কয়দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠা কষ্টকর। কামাই রুজি না হলে সংসার চলে না। ঢাকার বাড়ি একটা ঘর ভাড়া দিয়ে থাকা, ফ্যামিলি নিয়ে চলাটা বড় কষ্ট হয়ে যাইতেছে। যে সময়টুকু মানে নষ্ট হয়েছে, যে সবার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আস্তে ধীরে ধীরে পোষায় যাবে, একটু সময়টা বাড়াইলি। এটা এখন সরকারের কাছে আমাদের এখনই চাওয়া পাওয়া এইটাই, যেন আমাদের দেশ যাতে শিথিল হলে, ব্যবসা আমাদের শিথিল না হইলে আমরা না বাঁচলে দেশ বাঁচবো করতে। এসব ব্যবসায়ীরা বলেন, সরকার যদি দ্রুত সংকটের সমাধান করে তাহলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়ে গেছে পরীক্ষা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন। চিকিৎসকরা বলছেন, অবসাদ কাটাতে সুস্থ জীবনযাপন এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। রাতুল, সালমান আর মেহেদি 3 বন্ধুই এবারের এইচএসসি পরীক্ষার্থী। পড়েন মিরপুরের সরকারি বাংলা কলেজে। রাজধানীর টোলারবাগে ছোট্ট একটি রুমে মেস হিসেবে থাকেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার এই 3 শিক্ষার্থী এখন অনিশ্চয়তায়। পরীক্ষা পেছানোর কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। বারবার বিষয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, যার কারণে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি এখন দৈনিক 1-2 ঘন্টা পড়তে পারতেছি না। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট সালমানকে নিয়ে অনেক প্রত্যাশা পরিবারের। আর মেহেদির বাবা থাকেন প্রবাসে।
মা ও ছোট বোনকে নিয়ে তাদের সংসার। বারবার পরীক্ষা পেছানোয় ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না তারা। একটা সাবজেক্টের প্রিপারেশন নিতেছি, স্থগিত করার কারণে আরেকটা সাবজেক্ট চলে আসতেছে, আমাদের প্রিপারেশন একটু সমস্যা হইতেছে আর কি। অ্যাডমিশনেও কিন্তু আমরা এত টাইম পাবো না, যেহেতু মেডিকেলের টাইম দিয়েছে যে জানুয়ারি বা ডিসেম্বরে নিবে, এই কারণে আমার অ্যাডমিশনের টাইমটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া লগ্নর 2টি ক্লাস হয়েই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি জীবনে পা দিতে না দিতে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় ট্রমার পরিমাণটা একটু বেশি। আমাদের মনে হয় আবারও যদি এরকম কিছু হয়, আমরা যদি সেশন জটে পড়ে যাই, আমরা যদি আবারও পিছিয়ে যাই। চিকিৎসক বলছেন হঠাৎ চলে আসা বিরূপ পরিস্থিতিতে অনেকেরই নানা ধরনের সমস্যা হচ্ছে। তীব্র মানসিক চাপ থেকে তাদের নানান ধরনের মানসিক সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আতঙ্ক বাড়তে পারে, অনিশ্চয়তা বাড়তে পারে, পরীক্ষা পিছিয়েছে, স্কুল কলেজ বন্ধ আছে, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল, সব কিছু মিলিয়ে এক ধরনের, আমরা বলবো এক ধরনের বড় ধরনের ট্রমার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী চলে যাচ্ছে। মানসিক অবসাদ কাটাতে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। পরিবারের সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার আলাদা বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হামাস ও ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। হানিয়া যে বাসভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে হত্যা ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। তিনিও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেন হানিয়া। কিভাবে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। এভাবে হামলা চালিয়ে হানিয়াকে হত্যা করা কাপুরুষতার পরিচয় বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। হামাস নেতাকে হত্যার নিন্দা জানিয়েছে ইয়েমেনের হুথি প্রধান মোহাম্মদ আলী আল হুথি। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 151। প্রবল বৃষ্টির মধ্যে বিশাল এলাকা জুড়ে হওয়া এই ভূমিধসে আটকা পড়েছে আরও শতাধিক মানুষ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ একাধিক সংস্থা সেখানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।